এদের যারা নাকি তাত্ত্বিক নেতা বা এদের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কিন্তু কস অনেক বেশি একাত্ম বোধ করছে। এখন বুঝতেই পারছেন এর ফলে কিন্তু ওকে ২৬ সালে যে জার্মান কমিউনিস্ট পার্টি থেকে অপসারণ করা হলো, এইগুলোই কিন্তু তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল। অর্থাৎ লুকাসের হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসিয়াসনেসকে যেমন নাকি পড়ে তাকে বাধ্য করা হয়েছিল প্রত্যাহার করতে, কর্সের ক্ষেত্রে কিন্তু এটা হয়। কর্স নিজেই এমন হয়তো একটা পরিস্থিতি তৈরি করলেন যার ফলে জার্মান কমিউনিস্ট পার্টির থেকে পক্ষ থেকে ওর বিরুদ্ধে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া এটা অনেক সহজ হয়ে গেছে। কিন্তু এর পরের যে ঘটনাটা সেটা হচ্ছে যে উনি তো অপসারিত হলেন, আপনাদের আগে আমি উল্লেখ করেছি তারপর উনি কি করলেন ফ্রাঙ্কফুর্ট স্কুলের সঙ্গে তার সৈকত ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর পরের যে ব্যাপারটা ঘটছে, মার্কিন যুক্তরাষ্ট্র উনি যখন চলে এলেন ৩০-এর দশকে, তারপর থেকে কস কিন্তু থেমে থাকে। কস কিন্তু প্রচুর লেখালেখি করেছে, যে লেখালেখিগুলো আমরা খানিকটা আমাদের হাতে এসছে। তা এইখানে আমরা কি পাচ্ছি, লেখাগুলো কীরকম? কারণ এই লেখাগুলো একদিক থেকে খুব ভালো করে পড়ার দরকার এবং দেখার দরকার, কারণ এই লেখাগুলোর মাধ্যমে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে কর্সের চিন্তার অভিমুখটা কিভাবে পাল্টে যাচ্ছে, এবং তারই ভিত্তিতে আমাদের এই আলোচনাটা করতে হবে যে কার্ল কস কি সত্যি সত্যি মার্ক্সবাদের প্রতি আস্থাশীল ছিলেন? তিনি কি মার্ক্সবাদকে জীবনের শেষ পর্যন্ত এর বৈধতাকে উনি স্বীকার করে নিয়েছিলেন, নাকি তিনি মার্ক্সবাদ থেকেই সরে আসেন? যেটা আমি একটু আগে বলেছি যে প্যাট্রিক গুড এবং ডগলাস কেলনার এই দুজনের মতটা কিন্তু আলাদা। তা এটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু একটা ব্যাপার বোধহয় খেয়াল রাখা দরকার। আমরা যদি বিচ্ছিন্নভাবে একটা দুটো লেখা দেখি তাহলে কিন্তু হয়তো আমরা এটা ধরতে পারবো না। কারণ কর্সের লেখাগুলো কিন্তু বলা যেতে পারে যে খুব যে ব্যাপার লেখাগুলো এরকম নয় যে সবাই এক সুরে কথা বলছে, বিভিন্ন লেখাতে বিভিন্ন রকমের বক্তব্য আসছে। কিন্তু যেটা উল্লেখ করার মতো ব্যাপার, যিনি বিভিন্ন বিষয় নিয়ে উনি কিন্তু কথা বলছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, বিভিন্ন বিষয় নিয়ে উনি খুব গভীরভাবে ভাবছেন। তবে তার একটা মোটামুটি একটা চুম্বক আপনাদের সামনে আমি এবারে দেওয়ার চেষ্টা করব। ১৯৩৫ সালে উনি একটা প্রবন্ধ লিখলেন, ওয়াই আই এম আ মার্কসিস্ট, আমি কেন মার্ক্সবাদী। আমরা যদি লক্ষ্য করি লেখাটার মধ্যেই কিন্তু একটা পরিষ্কার যে আমি কেন মার্ক্সবাদী, তার মানে মার্ক্সবাদী হিসেবে কিন্তু তিনি নিজেকে ঘোষণা করছেন আমি মার্ক্সবাদী। তা এবারে উনি বলছেন যে আমি মার্ক্সবাদী এই জন্যেই যে আমি মনে করি যে মার্ক্সবাদকে এইভাবে দেখা উচিত। মার্ক্সবাদ বলতে আমি বুঝি এই, এবং এগুলো মার্ক্সবাদের মধ্যে আছে, কিন্তু মার্ক্সবাদকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি তার প্রতি একেবারেই আমার কোনো সমর্থন নেই। অর্থাৎ উনি ওর মতো করে মার্ক্সবাদকে দেখছেন এবং সেইভাবেই মার্ক্সবাদকে উনি কিন্তু তার হয়ে তিনি সওয়াল করছেন। এবং এখানে উনি চারটে কথা উনি বলছেন, চারটে যুক্তি উনি দিচ্ছেন। যুক্তি বলতে পারেন, চারটে বক্তব্য বলতে পারেন। তিনি বলছেন প্রথম মার্ক্সবাদের মূল কথা, এবং আমরা যে একটু লক্ষ্য করি তাহলে দেখবো এইভাবে যে মার্ক্সবাদকে দেখা, এটার সঙ্গে কিন্তু সেই সময়কার যে মার্ক্সবাদের যে মূল স্রোতের যে মার্ক্সবাদ, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে মার্ক্সবাদকে যেভাবে দেখা হচ্ছিল, সোভিয়েত কমিউনিস্ট পার্টি যেভাবে দেখত, তৃতীয় আন্তর্জাতিক বা কমিউনিটারিয়ানের যে মার্ক্সবাদের ভাষ্য, তার সঙ্গে দেখুন মিল নেই। এইখানেই উনি কিন্তু আলাদা হয়ে যাচ্ছেন, ব্যতিক্রমী হয়ে যাচ্ছেন। কিন্তু ব্যতিক্রমী হচ্ছে হ্যাঁ আমি ব্যতিক্রমী মার্ক্সবাদী, কিন্তু আমি মার্ক্সবাদী। এইটাই হচ্ছে কর্সের বক্তব্যের বৈশিষ্ট্য। চারটে কথা উনি বলছেন। প্রথম উনি বলছেন যে মার্ক্সবাদের মূল কথা হচ্ছে যে এটা কোনো সার্বিক কোনো তত্ত্বের কথাই বলে না।
মার্ক্সবাদের মূল কথা হচ্ছে বিশেষ বিশেষ ঘটনা, বিশেষ বিশেষ পরিস্থিতি, পার্টিকুলার্স, এইগুলোকে মার্ক্সবাদ বোঝার চেষ্টা করে। মার্ক্সবাদ ওরকম কোনো জেনারেল থিওরির কথা মার্ক্সবাদ বলে না। তার মানে হচ্ছে ওই যে আমরা বলি ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, আমরা যেভাবে মার্ক্সবাদ, এইটা কিন্তু কর্সের কাছে একেবারেই মনে পড়ে না। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় কথা উনি বলছেন, মার্ক্সবাদের মূল কথা হচ্ছে কোনো একটা স্বতন্ত্র বক্তব্য প্রতিষ্ঠা করে একটা তত্ত্ব দাঁড় করিয়ে সেই তত্ত্বটাকে প্রয়োগ করা, এটা মার্ক্সবাদের কাজ। মার্ক্সবাদের কাজ হচ্ছে নেগেটিভ, টু নেগেট, টু কোয়েশ্চেন, টু ইন্টারোগেট। মার্ক্সবাদের মূল কথা হচ্ছে সমালোচনামূলক বিচার বিশ্লেষণ। একটা বক্তব্যকে, একটা কোনো একটা পরিস্থিতিকে, একটা কোনো কর্মকাণ্ডকে, সেটাকে খুঁটিয়ে বিচার বিশ্লেষণ। আমি একটা আলাদা করে একটা তত্ত্ব দিয়ে দিলাম, এটা মার্ক্সবাদের কাজ। আচ্ছা, 3 নম্বর উনি বলছেন যে মার্ক্সবাদের কাজ হচ্ছে পুঁজিবাদী সমাজের যে অধোগতি, এইটাকে পর্যবেক্ষণ করা, এটাকে বিশ্লেষণ করা। পুঁজিবাদী সমাজ কিভাবে টিকে আছে, এটা বড় বড় কথা নয়। পুঁজিবাদী সমাজ অধোগতিটা কোন দিকে, এর পতনের চিহ্নগুলো কি, এইটা আমাকে ভালো করে বুঝতে হবে। আর তারপরে কথা বলছেন, এটা একবার মোক্ষম কথা উনি বলছেন, সেটা বলছেন মার্ক্সবাদের কাছে মূল কথা হচ্ছে যে আমার যে বৈপ্লবিক লক্ষ্য, বিপ্লবের যে লক্ষ্য, তার সেটাই হচ্ছে প্রধান, আর তত্ত্ব হচ্ছে গৌর। দ্য থিওরি ইজ সাবঅর্ডিনেট টু রেভলিউশনারি এইমস। এটা উনি খুব পরিষ্কার করে বলছেন। এইবারে যে যে কথাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে যদি এখন সমস্ত লেখাগুলো তো আমরা পাইও নি, কিন্তু আমরা এই ডগলাস কেলনার, প্যাট্রিক গুড, যারা নাকি কর্সের লেখাগুলো মূল জার্মানে তারা পড়েছেন, সেগুলো সমস্তগুলো পড়লে আমরা এইবারে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে তাহলে কর্স কি বলতে চাইছেন 26 পরবর্তী অধ্যায়, 29 থেকে এই 61 এই সময়, এখানে কথাগুলোকে যদি এরকমভাবে আমরা সাজাবার চেষ্টা করি, তাহলে হয়তো একটা আগে বললাম কর্সকে পড়াটা অসুবিধা হচ্ছে। উনি খুব সিস্টেম্যাটিক্যালি, খুব একটা মানে বলতে পারে একটা জায়গায় খুব গুছিয়ে বক্তব্য কিন্তু উনি রাখেনি। কারণ ওই যে বললাম 31 থেকে 61 পর্যন্ত উনি মার্কিন যুক্তরাষ্ট্রে ওর খুব একটা ছন্ন ছাড়া একটা জীবন, লেখাগুলো ওরকম বিক্ষিপ্ত, টুকরো টুকরো হয়। এই সমস্ত লেখাটেখাগুলো মেলালে যে বিষয়গুলো বেরিয়ে আসছে সেগুলো হচ্ছে অনেকটা এই রকমের। প্রথম যে কথাটা উনি বলছেন, এবং এটা তার সব লেখার মধ্যে আসছে ঘুরে ফিরে, উনি বলছেন মার্ক্সবাদের বিকৃতি ঘটিয়েছে, মানে মার্ক্সবাদের মূল কথা, ওই মূল কথা বলতে এই রেভলিউশনারি ট্যাক্সি, সাবজেক্টিভিজম ইত্যাদি, মূল বিকৃতিটা ঘটেছে দুপক্ষের হাতে। এবং উনি বলছেন এই দুটো পক্ষই এই জন্য আমারও ভীষণ সমালোচক। একটা হচ্ছে সেকেন্ড ইন্টারন্যাশনাল এবং জার্মান সোশ্যাল ডেমোক্রেসি, যারা হচ্ছে সংশোধনবাদী, যারা নাকি ওই কাউটস্কি পদাঙ্ক অনুসরণ করে যারা মার্ক্সবাদকে একটা যান্ত্রিক বস্তুবাদে পরিণত করেছে, এর সঙ্গে মার্ক্সবাদের কোনো মিল নেই। আরেকটা হচ্ছে সোভিয়েত মার্ক্সিজমের যে ভাষ্য আমরা এখন দেখতে পাচ্ছি, বাস্তবে সোভিয়েত মার্ক্সিজমের যে আমরা রূপায়ণ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরেকটা বিকৃতি। ফলে এই দুটো বিকৃতির বিরুদ্ধে থেকে মার্ক্সবাদকে বাঁচাতে হবে, এটা হচ্ছে তার প্রথম কথা। দ্বিতীয় কথাটা এবারে বলছেন, এরই সূত্র ধরে মনে হয় কথাটা উনি বলছেন, সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন
উনি বলছেন যে আমাদের মনে হতো যে মার্ক্সবাদ এগোতে পারছে না, তার কারণ হচ্ছে শ্রমিক শ্রেণীর মধ্যে সেই চেতনাটা তৈরি হয়। শ্রমিক শ্রেণীর চেতনাটাই যখন যদি তৈরি না হয়, তাহলে মার্ক্সের যে ওই বৈপ্লবিক দর্শন, তারা সেটা কি করে সেটা কে তারা বাস্তবায়িত করবে, বা তাদের চেতনার মধ্যেই যদি এটা না প্রবেশ করে থাকে। বলছে যে হ্যাঁ, এই একটা সময় এরকমই মনে হতো। অর্থাৎ শ্রমিক শ্রেণীর চেতনা মার্ক্সবাদের যে তত্ত্ব তার থেকে অনেক পিছিয়ে আছে, এবং সেই জন্য সেই সময় মনে করা হতো যে তত্ত্বকে আগে চেতনা স্তরে প্রবেশ করাতে, এইরকমভাবে ভাবা হয়েছিল, যেটা আমরা জানি লেনিনের হোয়াট ইজ টু বি ডানের মধ্যেও এইটাই ভাবনা ছিল। এবারে উনি বলছেন যে হ্যাঁ, একটা সময় এইভাবে ভাবা হয়েছিল, কিন্তু এখন ঘটে গেছে ব্যাপারটা উল্টো। মার্ক্সবাদ যে তত্ত্বের নামে, মার্ক্সবাদের যে তত্ত্বায়নটা ঘটেছে, সেই তত্ত্বায়নটাই শ্রমিক শ্রেণী প্রকৃত বৈপ্লবিক চেতনার উৎসারণকে আটকে দিচ্ছে। অর্থাৎ শ্রমিক শ্রেণীর যে বৈপ্লবিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার কথা, মার্ক্সবাদের যে তত্ত্বায়ন ঘটছে, যেভাবে মার্ক্সবাদ একটা দৃষ্টবাদী, একটা যান্ত্রিক তত্ত্বের তৈরি হচ্ছে, সেই তত্ত্বকে আশ্রয় করে কোনো বৈপ্লবিক চেতনা উন্মেষ হওয়া সম্ভব। অর্থাৎ ঠিক উল্টোটা হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় কথা। এরপর তিনি যেটা বলছেন সেটা হচ্ছে, তাহলে আমার বিকল্প কি? উনি বিকল্প বলতে অনেকগুলো বিকল্প বলছেন। বিকল্প মানে উনি বলছে বিকল্পের দিশা, খোঁজটা আমরা পাবো এখানে। সেই খোঁজটা কি? সেই খোঁজগুলো হচ্ছে প্যারিস কমিউন, পারি কমিউনের ভাবনা, সোভিয়েটস, জার্মান রেভলিউশন যখন ব্যর্থ হয়ে গেল, 1918 যে জার্মান বিপ্লব ব্যর্থ হলো, সেই সময় জার্মানিতে গজিয়ে উঠেছিল এরকম ছোট 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 সোভিয়েটের ধাঁচেই, মানে তৃণমূল স্তর থেকে জার্মান ওয়ার্কিং ক্লাস সেটা তৈরি করেছিল, ছোট 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 ইউনিট এগুলো। তারপরে হচ্ছে সিন্ডিক্যালিজম, শুধু সিন্ডিক্যালিজম, রেভলিউশনারি সিন্ডিক্যালিজম, এইটা দরকার। অ্যানার্কিজম, নৈরাজ্যবাদ, অর্থাৎ সব জায়গাতে উনি খুঁজছেন শ্রমিক শ্রেণীর ভেতর থেকে সরাসরি একটা চেতনা উন্মেষ। আর উনি বলছেন যে দেশগুলো এখন উপনিবেশ, সেই উপনিবেশগুলোতে উপনিবেশবাদী বা বিরোধী সংগ্রামের ভেতর থেকে যে চেতনা উঠে আসছে, সেই চেতনা, এই হচ্ছে তার আরেকটি বক্তব্য। এর পরে যে কথাটা উনি বলছেন, এবারে কিন্তু উনি সরাসরি মার্ক্সেরই একটা সমালোচনা করছেন। উনি বলছেন যে আমরা যদি খুব খুঁটিয়ে পড়ি এবং খুঁটিয়ে দেখি, এবং কর্সের বক্তব্যকে খুব ফেলে দেওয়ার মতো নয়, কারণ কর্স কিন্তু সবাই এটা স্বীকার করেছে। জার্মান কমিউনিস্ট পার্টির ভেতরেও কর্সকে খুব গুরুত্ব দেওয়া হতো, একজন বুদ্ধিজীবী, এবং উনি মার্ক্স অত্যন্ত খুঁটিয়ে খুব যত্ন করে উনি মার্ক্স পড়েছিলেন। উনি বলছেন মার্ক্স যদি আমরা খুব ভালো করে পড়ে দেখি, তাহলে দেখব মার্ক্সের মধ্যেও একটা প্রবল স্ববিরোধিতা আছে, এবং এই স্ববিরোধিতার ফলে কিন্তু মার্ক্সবাদের একটা সংকট তৈরি হয়েছে, এবং তার জন্য হয়তো মার্ক্স নিজেই পরোক্ষভাবে দেয়। সেই স্ববিরোধিতা কোনখানে? বলছেন যে মার্ক্স একদিকে উনি বলছেন, যেখান থেকে লেনিনও এই সূত্রটা পেয়েছিলেন, সেটা হচ্ছে তৃণমূল স্তরে গণতন্ত্র, যে ওয়ার্কার্স সেলফ রুল, কিন্তু আমরা সবাই জানি মার্ক্সের সিভিল ওয়ার ইন ফ্রান্সের মধ্যে এই বক্তব্যটা আছে, যে শ্রমিক শ্রেণীর কি বলবো আত্মশাসন। এই মার্ক্সই একদিকে যেমন এটা করছে, এই কথাগুলো বলছেন, সেই মার্ক্স উনি বলছেন আবার ডিক্টেটরশিপ বা প্রোলেটারিয়েটের কথা বলে উনি যে রাস্তাটা তৈরি করে দিচ্ছেন, সেটা হচ্ছে একটা রাষ্ট্রকেন্দ্রিকতা, এবং এই ডিক্টেটরশিপ ও প্রোলেটারিয়েটের নাম করে সোভিয়েত ইউনিয়নে যেটা
প্রতিষ্ঠা হয়েছে সেটা হচ্ছে ঠিক এটার উল্টো, অর্থাৎ শ্রমিক শ্রেণীর আত্মশাসনের প্রতিষ্ঠা না হয়ে এটা পার্টিতন্ত্রের প্রতিষ্ঠা হলো। ফলে একদিকে মানে অতিরাষ্ট্রীকরণ আর আরেক দিকে হচ্ছে অতি গণতন্ত্রীকরণ, এই দুয়ের মধ্যে কিন্তু একটা বিরোধ। এটার জন্য মার্কস নিজেই পরোক্ষভাবে দায়ী, এটা উনি বলছেন। এরপরের যে কথাটা সেটা খুব 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 গুরুত্বপূর্ণ কথা। এটা প্রায় কর্সে যেসব আলোচনা হয় এই আলোচনাটা আসেই না, কারণ কর্স এই নিয়ে যে লেখালেখিগুলো করেছেন সেগুলো আমাদের কাছে একেবারেই পরিচিত নয়। সেটা হচ্ছে ফ্যাসিবাদ সম্পর্কে কর্সের যে বিশ্লেষণ, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। উনি যেটা বলছেন এবং এর ফলে কর্সকে নিয়ে বিতর্কটা আরো বেশি হয়েছে। উনি বলছেন একটা কথা, এবং এই কথাগুলো কিন্তু বলছেন, আমাদের খেয়াল রাখতে হবে, কর্স বলছেন তার কিন্তু নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে। উনি তো জার্মানিতে সরাসরি দেখে এসছেন ফ্যাসিবাদ কীভাবে ক্ষমতা এলো, এবং জার্মানিতে সেই সময় কমিউনিস্ট পার্টি যথেষ্ট শক্তিশালী, সোশ্যাল ডেমোক্রেটরা যথেষ্ট শক্তিশালী। তারা নাৎসি জার্মানির বিরুদ্ধে, মানে নাৎসিবাদের বিরুদ্ধে তারা প্রতিরোধ সংগ্রাম করছে। তারপরে তাদের কি হাল হলো আমরা সবাই জানি। এই সমস্ত অভিজ্ঞতাটা দেখে কর্স কয়েকটা কথা বলছেন। উনি বলছেন যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, মার্ক্সবাদীদের মধ্যে, বামপন্থীদের ভেতরে, এবং এটার জন্য উনি আবার ঘুরে ফিরে খানিকটা মার্ক্সে ফিরছেন। উনি বলছেন স্বয়ং মার্ক্সও এর থেকে মুক্ত ছিলেন না। অর্থাৎ কিনা উনি বলছেন 19 শতাব্দীর শেষ থেকে যদি আমরা দেখি, তখন এই যে ইউরোপের বিভিন্ন জায়গায় প্রতিবিপ্লবী সব শক্তি মাথাচাড়া দিচ্ছে, এঙ্গেলস, মার্ক্স, এরা কিন্তু তাতে এতটুকু বিচলিত হচ্ছেন না। তারা মনে করছেন যে এই প্রতিবিপ্লবী শক্তি যত মাথাচাড়া দেবে তত বেশি কিন্তু আমাদের বিপ্লবের যে প্রতিরোধ শক্তি বা বিপ্লবের যে বলা যেতে পারে মানে বৈপ্লবিক যে ভাবনা, সেটা আরো জোরদার হবে। অর্থাৎ ওই ফ্যাসিস্ট এই যে প্রতিবিপ্লবী শক্তিকে প্রতিরোধ করার জন্য শ্রমিক শ্রেণীর ভেতরে একটা বৈপ্লবিক চেতনা তৈরি হবে। উনি বলছেন যে এইটা মার্ক্সের মধ্যেও ছিল ভাবনা, এঙ্গেলসের মধ্যেও ভাবনাটা ছিল, এবং বর্তমানে আমাদের যারা বামপন্থী, জার্মানিতে যারা বামপন্থী, জার্মানিতে যারা কমিউনিস্ট পার্টি, উনি তো কমিউনিস্ট পার্টি থেকে ইতিমধ্যে বিদায়ী, উনি এবার বাইরের থেকে বলছেন কথাটা। উনি বলছেন যে জার্মানিতে কমিউনিস্ট পার্টি তো এই একই ভাবনায় তারা পরিচালিত। তারা মনে করছেন যে জার্মানিতে ফ্যাসিজম এই যে ক্ষমতায় এসেছে বা যখন ক্ষমতায় আসছে, এতে আমাদের ভয় পাওয়ার, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কারণ ফ্যাসিবাদ ক্ষমতায় আসা মানে হচ্ছে এই ফাঁসিবাদের যে প্রতিবিপ্লবী যে তারা যে আবহ তৈরি করবে, তার ফলেই একটা বৈপ্লবিক চেতনা মানুষের মধ্যে তৈরি হবে, এবং সেই বৈপ্লবিক চেতনার দ্বারা পরিচালিত হয়ে তারা ফ্যাসিবাদকে হটাবে। উনি বলছেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে ফ্যাসিবাদ কিভাবে কাজ করে সেটা এরা বুঝতে চান না বা বুঝতে পারেন না, এবং সেই জন্যে উনি যেটা বলার চেষ্টা করছেন, এবং এটা মানে খুব ভাববার মতো কথা, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদকে সরাসরি শ্রমিক শ্রেণীকে দায়িত্ব তাকে প্রতিরোধ করা। আচ্ছা, এই প্রতিরোধ করতে গিয়ে এই যে কথাগুলো বলা হচ্ছে, ইউনাইটেড ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট, ফ্যাসিবাদ বিরোধী ব্যাপক গণঐক্য, ও আশ্চর্যের কথা, কর্স কিন্তু সেটাকে একেবারেই সমর্থন করছেন না। কেন সমর্থন করছেন না? কারণ উনি বলছেন সেখানে যে আজকে যাদের নিয়ে ঐক্য করার কথা ভাবা হচ্ছে তারা হচ্ছে তারা কারা? তারা হচ্ছে লিবারেল বুর্জোয়া, যেমন নাম করে বলছেন ইংল্যান্ড বা ফ্রান্স বা এইসব দেশগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যাপিটালিস্ট সোসাইটি, প্রত্যেকটা পুঁজিবাদী সমাজ। এই পুঁজিবাদীরাই তো হিটলারকে তোষণ করেছেন এতদিন। এরা তো শ্রেণীর দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এরা হচ্ছে সব পুঁজিবাদী স্বার্থের ধারক বাহক। এরা কেউ ফ্যাসিজমকে ঠেকাবার বা ফ্যাসিজমকে তাড়াবার
ব্যাপারে এরা সব যার যা নিজের শ্রেণী স্বার্থের দ্বারা বলা যেতে পারে চালিত। সুতরাং ফ্যাসিবাদের মোকাবিলা যদি করতে হয়, শ্রমিক শ্রেণীকে তার মতো করে প্রতিরোধ করতে হবে। এবং এইটা বলতে গিয়ে আপনারা বুঝতেই পারছেন, উনি কিন্তু ফ্যাসিবাদের ভবিষ্যৎ, জার্মানিতে এই যে নাৎসিরা ক্ষমতায় এসছে, এরপরে নাৎসিদের পরাজয় ঘটবে, উনি কিন্তু একবারই কথা বলছেন। উনি কিন্তু খুবই এই ব্যাপারে ওর দৃষ্টিভঙ্গি হচ্ছে খুবই নেতিবাচক। নেতিবাচক এই অর্থে উনি একেবারেই আশা পোষণ করছেন না, কি হবে আমরা জানি না, এই কথাটা বলছেন। কিন্তু যেভাবে ভাবা হচ্ছে, এই ভাবনাটাকে কিন্তু উনি প্রশ্ন করছেন। এবং আমরা বুঝতে পারছি এটা সেই সময়কার যে প্রচলিত যে ভাবনা, যে বৃহত্তর অ্যান্টিফ্যাসিস্ট ফ্রন্ট ইত্যাদি সবাই যেভাবে ভাবে, উনি কিন্তু একেবারেই সম্পূর্ণ উল্টো পথে তিনি হাঁটছেন। এবং এরপরের বক্তব্য হচ্ছে 1937 সালে একটা লেখা উনি লিখছেন, সেটা হচ্ছে প্রিন্সিপলস অফ মার্কসিজম, ছোট্ট লেখা। সেই প্রিন্সিপলস অফ মার্কসিজমের মধ্যে উনি যে কথাটা বলছেন সেটাও একটু নতুনভাবে দেখা। এই হেগেল মার্কস সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে একটা কথা আমাদের ভাবার সময় এসেছে, ভাবার দরকার। হেগেলের ওই যে বক্তব্য, এবং আমরা যে অর্থাৎ কিনা ওনার যে হেগেল সম্পর্ক প্রথম দিকের ওর যে দুর্বলতা, সেটার থেকে উনি কিন্তু সরে আসছে। উনি বলছেন যে আমাদের এই যে একটা ভাবনা আছে যে হেগেলের মাধ্যমে মার্কসকে দেখা, হেগেল না চিনলে মার্কসকে, তো হেগেলের মধ্যে একটা বড় রকমের গন্ডগোলের জিনিস আছে। সেই গন্ডগোলের কথাটা কি? উনি বলছেন হেগেলের মানে এই লেখাটা প্রিন্সিপলস অফ মার্কসিজম যেখানে শেষ হচ্ছে, একেবারে প্রায় আমার যতদূর মনে হচ্ছে শেষ অনুচ্ছেদের এটা উনি হেগেলের এই কোটেশনটা উনি দিচ্ছেন যে হোয়াট ইজ রিয়েল ইজ র্যাশনাল অ্যান্ড হোয়াট ইজ র্যাশনাল ইজ রিয়েল। উনি বলছেন হেগেলের এই কথাটার মধ্যে একটা বিরাট গন্ডগোলের ব্যাপার আছে। কারণ আমি যদি বলি যে হোয়াট ইজ র্যাশনাল ইজ রিয়েল, তাহলে কিন্তু বর্তমানে প্রচলিত যে ব্যবস্থা সেটাকেই কিন্তু তাহলে আমার, কারণ হোয়াট ইজ রিয়েল ইজ র্যাশনাল, সেটাই তো রিয়েল, তাহলে এটাই তো তাহলে যুক্তিসিদ্ধ, তাহলে এটাকে পাল্টাবার কি দরকার আছে? সুতরাং এটা কিন্তু ওই হেগেলকে ওইভাবে যদি আমরা খুব বেশি গুরুত্ব দিতে যাই, তাহলে কিন্তু আমরা এই হেগেলের বক্তব্যের প্যাচের মধ্যেই আমরা পড়ে যাব। ওনার একটা